ওকে, আসসালামু আলাইকুম। সবাই আসছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফার্স্টে হলো কি তোমাদের লিংক একটা নতুন ক্রিয়েট হয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য। তো অ্যাটেন্ডেন্সের ওই লিংকটাতে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, নতুন যে লিংকটা ক্রিয়েট হয়েছে। তো আগেরটা থেকে আর অ্যাটেন্ডেন্স দিও না, নতুন লিংক যেটা আছে সেটাতে অ্যাটেন্ডেন্স দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি। আমরা দেখতেছিলাম আসলে এলিমেন্টারি কোয়ান্টাম ফিজিক্স, এই টপিক নিয়ে আলোচনা হচ্ছিল। এটার কন্টিনিউশনে আজকে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে তোমার কম্পটন এফেক্ট। কম্পটন এফেক্ট কাকে বলে এবং এটা কম্পটন এফেক্টের ক্ষেত্রে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার এর ডিরাইভেশনটা আমাদের দরকার নাই, আমাদের আমাদের জাস্ট এর বেসিক কনসেপ্টটা জানানো দরকার। এর ডিরাইভেশনটা এক্সামের জন্য লাগবে না। তো কম্পটন এফেক্ট কাকে বলতেছে? when a monochromatic beam of x-rays is scattered from a material, then both the wavelength of the primary radiation, which was unmodified, and the radiation of the higher frequency, which is modified radiation, are found to be present in the scattered radiation. Okay. কেউ একজন হাত তুলছো? হ্যাঁ, বলো। স্যার এটা কোন কোন চ্যাপ্টার সেটা এটা জানার জন্য। কোয়ান্টাম মেকানিক্সের আন্ডারে আমরা পড়তেছি। আমরা চ্যাপ্টার থ্রি এর আন্ডারে কোয়ান্টাম মেকানিক্স এর আমরা মনে হয় এই টপিক গুলোকে আলোচনা করছিলাম। যতদূর মনে পড়ে আমার, মানে ফটোইলেকট্রিক এফেক্ট এবং এর এই রিলেটেড টপিক গুলো আলোচনা হয়েছিল। এবং এখানে দুইটা ম্যাথ আছে, তোমার এনার্জির দুইটা ম্যাথ আছে, সেই ম্যাথ দুটো দেখানো হয়েছিল। এই একটা ম্যাথ তোমাদের নিজেদের করতে বলা হয়েছিল। তো আমি হয়তো আজকে বা কালকে এই স্লাইডটা আপ করে দিব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, সো কন্টিনিউইং যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার কম্পটন এফেক্ট তাহলে বেসিক্যালি কি করে থাকে, সেটা যেটা করে থাকে, দ্য প্রেজেন্স অফ মডিফাইড রেডিয়েশন ইন আ স্ক্যাটার্ড এক্স-রে ইজ কল্ড অ্যাজ কম্পটন এফেক্ট। মানে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি কোনো একটা ইলেকট্রনকে আঘাত করে, তো ইলেকট্রনের কিছু অংশ স্ক্যাটার্ড হয়ে চলে যায়। এই যে স্ক্যাটার্ড হয়ে চলে যাচ্ছে, এই এফেক্টটাকে বলা হয় কম্পটন এফেক্ট। কম্পটন এফেক্টের এক্সপ্লেনেশন কখনোই ওয়েভ পার্টিকেল দিয়ে দেওয়া সম্ভব না, ওয়েভ নেচার দিয়ে দেওয়া সম্ভব না। এটা সবসময় চিন্তা করতে হবে light working as a particle, not wave. ওকে, তো কম্পটন এফেক্টের টোটাল ডিরাইভেশনটা আমাদের দরকার নেই, আমাদের এখানে দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন মনে করে দেখে নিতে পারে। তো ফাইনাল ডিরাইভেশনের পর যেটা আসে সেটা ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, যেটাকে আমরা বলছি ডেল ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। এখানে ডেল ল্যামডাটা হচ্ছে দুইটা ওয়েভলেন্থ, একটা ওয়েভলেন্থ যেটা কিনা আদি অবস্থায় ছিল, আর একটা ওয়েভলেন্থ হলো স্ক্যাটার্ড অবস্থায় যাওয়ার পরে যেটার ওয়েভলেন্থ। এই দুই ওয়েভলেন্থের মধ্যে পার্থক্য, এটাকে বলছি আমরা ডেল ল্যামডা। থিটাটা হচ্ছে এই যে ওয়েভলেন্থ স্ক্যাটার্ড হয়ে চলে গেল, এই স্ক্যাটার্ড হওয়ার অ্যাঙ্গেলটা আমরা যদি ছবিটা দেখি এখানে, এইটা হচ্ছে থিটা। মানে একটা ওয়েভলেন্থ স্ক্যাটার্ড হয়ে এদিকে চলে গেল একটা পার্টিকেল, তাহলে এই পার্টিকেলটা মেইন পার্টিকেলের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে গেল সেটাকে দেখাই হচ্ছে তোমার থিটা। ওকে, তো ডেল থিটা, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ কম্পটন এফেক্ট ইজ দ্যাট ইট নাইদার ডিপেন্ডস আপন দ্য ইনসিডেন্ট ওয়েভলেন্থ নর অন দ্য স্ক্যাটারিং ম্যাটেরিয়াল। মানে কোন ধরনের ম্যাটেরিয়াল পার্ট স্ক্যাটার্ড হলো সেটার উপরও কম্পটন এফেক্ট ডিপেন্ডেন্ট না, আবার কোন ধরনের ফোটন ম্যাটেরিয়ালটার উপর পড়লো সেটার উপরও কম্পটন এফেক্ট ডিপেন্ডেন্ট না। ঠিক আছে? ইট অনলি ডিপেন্ডস আপন দ্য স্ক্যাটারিং অ্যাঙ্গেল, এটা শুধুমাত্র স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো এক্সপেরিমেন্টালি যদি আমরা দেখি দেখা যেতে পারে যেমন একটা মনোক্রোমেটিক সোর্স, একটা গ্রাফাইট লাইট, এখানে গ্রাফাইট ইউজ করা হয়েছে। যে এখানে যদি তোমার টার্গেটটা দেয়, তাহলে গ্রাফাইটের কিছু অংশ বা কিছু ফোটন এখান থেকে এখানে কি হয়ে থাকে, রেডিয়েটেড হতে পারে, যেটা কিনা ব্র্যাগস এক্স-রে স্পেকট্রোমিটার দিয়ে ধরা পড়বে। তো আমরা এই ছবিটি যদি দেখি, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল, যেখানে কোনো প্রকার মনোক্রোমেটিক এক্সট্রা লাইট সোর্স দেওয়া হয়নি। যখন লাইট সোর্স দিলে এবং অ্যাঙ্গেল করে দিলে 45, 90, 135, তখন দেখলা যে দুটো করে পিক পাওয়া যাচ্ছে, এখানে একটা পিক এবং এখানে একটা পিক। এই যে বোথ পিক পাচ্ছি, এই দুই পিকের মধ্যে পার্থক্যকে আমরা বলতে পারি ডেল ল্যামডা। ঠিক আছে? ডেল ল্যামডা ইনক্রিজেস উইথ দ্য থিটা, মানে থিটা বাড়ার সাথে সাথে ডেল ল্যামডার পরিমাণও বাড়তে থাকে। ওকে, আচ্ছা, কম্পটন এফেক্ট ক্যান নট অবজার্ভ ইন ভিজিবল লাইট। কম্পটন এফেক্ট ভিজিবল লাইটে অবজার্ভ করা যেতে পারে না, কারণ ডেল ল্যামডা হলো 0.05 আর্মস্ট্রং, এটা অত্যন্ত ক্ষুদ্র, সুতরাং এটা ভিজিবল লেন্থে দেখা দিতে পারবে না কম্পটন এফেক্টের প্রভাবটা। নেক্সট হলো গিয়ে তোমার লাইট পার্টিকেল বা ওয়েভ পার্টিকেল দুইটি, লাইট ওয়ার্কিং অ্যাজ এ কাইন্ড অফ wave of natures and a particle as a function of wave or function of particle in dual nature is called light.
In some cases like interference, diffraction and polarization, it behaves as a wave, while in the other cases যেমন ধরো তোমার photoelectric effect, Compton effect, তখন এগুলো ব্যাখ্যা করার জন্য আমাদের কি পার্টিকেল ফিজিক্স বা পার্টিকেল হিসেবে ওয়েভকে চিন্তা করতে হবে। তো ওয়েভ এবং পার্টিকেলের মধ্যে একটা রিলেশন টানা হচ্ছে ডি ব্রগলি বলে থাকে যে a moving particle whatever it is nature has wave associated with it, so that's why these waves can be called as matter wave। ঠিক আছে, কোনো একটা মুভিং পার্টিকেল হলেই যেটা যে কোনো ধরনের পার্টিকেল হোক না কেন তার সাথে ওয়েভ অ্যাসোসিয়েটেড, which wave is known as matter wave। হ্যাঁ, তাহলে একটা ফোটন এনার্জির ফোটন বা একটা ফোটনের এনার্জি হচ্ছে P equals to h mu, বা যেখানে h mu যদি আমরা দিই তাহলে আমরা বলতে পারি এই যে এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে E equals to h mu, যেখানে mu সমান সমান বলতে পারি f bc by lambda। সো আর পার্টিকেল যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি E equals to mc স্কয়ার। তাহলে আমরা এই দুটাকে ইকুইভ্যালেন্ট করতে পারি, একটা হলো E equals to mc স্কয়ার equals to h mu, তাহলে আমরা বলতে পারি mc স্কয়ার equals to h mu বা lambda equals to h by mc বা lambda equals to h by p, যেটা হলো ফেমাস ডি ব্রগলিজ ইকুয়েশন, lambda equals to h by p। যদি দেখো যে ওমেগার ভ্যালু বা মিউ এর ভ্যালু equals to 0 হয়, lambda tends to infinity, which means that the waves are associated with moving particles only। হ্যাঁ, তাহলে ডি ব্রগলির ইকুয়েশন এইটাই মেইন ইকুয়েশন। দেখো এখানে হলো যে এটাকে ওয়েভলেন্থ দ্বারা ডিফাইন করতেছে আর এটা লাগে পার্টিকেল দ্বারা ডিফাইন করতে পারতেছে। ইন ক্লাস কিছু প্রবলেম আমরা দেখি। এক নম্বরে যেমন ধরো আমরা যদি চিন্তা করি একটা বাস্কেটবল যেটার ওজন হলো প্রায় 1 কেজির কাছাকাছি, সেই বাস্কেটবলটা যদি 1 মিটার পার সেকেন্ড বেগে যদি চলাচল করে তাহলে তার ডি ব্রগলিজ ওয়েভলেন্থ ল্যামডা আসছে দেখো 6.6 10 টু দি পাওয়ার -34, 10 টু দি পাওয়ার -34 মানে 10টার পর 34টা শূন্য, তারপর হলো গিয়ে 1 বাই সামথিং ইনটু 6.6, সেটা একটা বিশাল নাম্বার, বিশাল বিশাল ক্ষুদ্র নাম্বার, which is much much smaller than atom, অ্যাটমের থেকেও স্মলার। এই জন্যই বাস্কেটবল যদি কোথা থেকে তুমি মারো যেটা ওজন প্রায় 1 কেজি এবং যদি 1 মিটার পার সেকেন্ড দেয়, এটা অ্যাজ এ ওয়েভ যাবে, এটা কখনোই অ্যাজ এ পার্টিকেল হিসেবে যাবে না, বুঝছো? পার্টিকেল হিসেবে যাওয়ার জন্য কি করতে হবে, এটা 6.6 into the power minus 34 মিটার ওহম এই লেন্থের একটা অ্যান্টেনা লাগবে, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা একটা পার্টিকেল হিসেবে আছে। কিন্তু যখন ডাইমেনশন ছোট হয়ে আসে লাইক ইলেকট্রন, যেখানে m এর ভ্যালু 9 10 টু দি পাওয়ার -31 কেজি, সেখানে যদি তুমি এই কাজটা করো তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্টটা আসে অলমোস্ট লাইক -0.7 10 টু দি পাওয়ার 10 সরি মাইনাস না 0.7 10 টু দি পাওয়ার -10 মিটার। ঠিক আছে, তাহলে এটা অ্যাজ এ সাইজ অফ অ্যাটমের কাছাকাছি আসতে পারে। হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি যে এটা মোটামুটি ফিজিবল। তাহলে যেটা দেখা যাচ্ছে যে সকল ম্যাটেরিয়ালই পার্টিকেল হিসেবে কাজ করে, ডিপেন্ড করছে ল্যামডার উপর। তাহলে আমরা বলতে পারি লাইটটা আসলে কি, লাইট ইজ লাইট, লাইটের সংখ্যাটা কি, লাইট অ্যাজ এ ওয়েভ এটা হিসেবে কাজ করে থাকে, লাইট অ্যাজ এ পার্টিকেল হিসেবে কাজ করে থাকে। তো লাইটের সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে লাইটের একটা সুন্দর সংজ্ঞা দিতে পারি এরকম যে লাইট ইজ এ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অফ রেডিয়েশন, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অফ রেডিয়েশন, দুইটাই ডুয়াল প্রিন্সিপালসে দেখায় এবং ইট ইমিটস রেডিয়েশন বা ইমিটস লাইট। ঠিক আছে, এটাকে আমরা লাইট বলতে পারি। এর একটা অঙ্ক আছে যেটা তোমার সোলার সেলের যে অঙ্ক আছে সেই অঙ্কের সাথে রিলেটেড আছে, এটা কোঅর্ডিনেট করা যেতে পারে অঙ্কটা, দেখবে একই রকম অঙ্কটা। নেক্সট হলো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালস। বেসিক্যালি এই প্রিন্সিপালটা কি বলে থাকে, এই প্রিন্সিপালটা বলে থাকে যে ইট স্টেটস দ্যাট অনলি ওয়ান অফ দ্য পজিশন অর মোমেন্টাম ক্যান বি মেজার্ড অ্যাকুরেটলি, বাট ইট ইজ ইম্পসিবল টু মেজার বোথ অফ দ্য পজিশন এন্ড মোমেন্টাম সিমিলটেনিয়াসলি উইথ আনলিমিটেড অ্যাকুরেসি। মানে আনলিমিটেড অ্যাকুরেসি ছাড়া তুমি কি করতে পারো, ইম্পসিবল টু মেজার দ্য পজিশন এন্ড দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। যেমন ধরো কোনো একটা যদি পজিশন ডেল এক্স তুমি জানো তাহলে ডেল পি টা আনসার্টেন হয়ে যাবে, আবার ডেল পি যদি জানো তাহলে ডেল এক্স টা আনসার্টেন হয়ে যাবে। ওকে, এটা হলো গিয়ে টিপিক্যাল তোমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলতেছে। তাহলে আমরা বলতে পারি ডেল এক্স ইনটু ডেল পি এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h কাট বাই 2। এটা হলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে আসছে, যেখানে h কাট হলো যে তোমার h বাই টুয়াইস পাই। হ্যাঁ, এখন এটা শুধু ডেল এক্স এন্ড ডেল পি না, এটা এমন হতে পারে যে কোনো ম্যাটেরিয়াল মানে দুটোর গুণফল h কাট বাই 2 এর থেকে বড় হতে হবে, এর থেকে ছোট হয়ে গেলেই সেটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কাজ করবে না তখন। যেমন ডেল এক্স যদি একটা কোনো একটা পার্টিকেলের ডেল এক্স যদি আমি জানি একটা নির্দিষ্ট ভাবে জানি যে ওই পজিশনে ওটা আছে, তাহলে তার মোমেন্টাম অনিশ্চিত হয়ে যাবে। কিংবা আমি জানি যে ওই পজিশনের মোমেন্টাম এত, তাহলে তার পজিশন বা তার ম্যাটেরিয়ালটা পজিশনটা আনসার্টেন হয়ে যাবে। ঠিক আছে, যেমন ডেল ই ইনটু ডেল টি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h কাট বাই 2, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে যদি চিন্তা করো ডেল এল ইনটু ডেল থিটা ইকুয়াল টু h কাট বাই 2। ঠিক আছে, এইটা লাগবে না, ডিটারমিনেশন অফ পজিশন অফ পার্টিকেল এই জিনিসটা লাগবে না, তোমাদের এই স্লাইডটা লাগবে না। অ্যাপ্লিকেশন অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, হ্যাঁ এটা দেখা যেতে পারে যে মনে করে একটা ইলেকট্রন, আমরা যদি মনে করি যে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরেই থাকবে,
নিউক্লিয়াসের বাইরে না। তাহলে যেটা কি হবে, যদি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যেই থাকে, ইলেকট্রন রেডিয়াস হলো 5 × 10⁻⁻15, তাহলে ওই নিউক্লিয়াসটার রেডিয়াসও তাই হবে 5 × 10⁻15। তাহলে ডেল এক্স ডেল পি এক্স, ডেল পি এক্স হলো কি তোমার কি ইলেকট্রিক ফিল্ড, ডেল পি না, ডেল পি এক্স হলো কি তোমার ভরবেগ ই ইনটু ভি। তাহলে ই ইনটু ভি থেকে ডেল পি এক্স এর ভ্যালু যদি আমরা পাই এবং এটা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি 1.1 × 10⁻20 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং এই ডেল পি এক্স এর ভ্যালু যদি আমরা ই তে বসাই দিই, তাহলে ই এর ভ্যালু হচ্ছে 20 মেগা ইলেকট্রন ভোল্ট ইন কেস অফ উই আর ইউজিং বা উই আর কনসিডারিং অ্যাটম ইজ ইনসাইড দ্য নিউক্লিয়াস। তাহলে কি হবে, এনার্জি প্রয়োজন হবে 20 মেগা ইলেকট্রন ভোল্টের। কিন্তু তা হয় না, প্র্যাকটিক্যালি যখন এক্সপেরিমেন্টালি দেখা যায় ইলেকট্রন ইমিটেড বাই সার্টেন আনলিমিটেড আর আনস্টেবল নিউক্লিয়ার ডু নট হ্যাভ এন এনার্জি গ্রেটার দ্যান 3 or 4 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, this concludes that electron cannot be present within the nucleus। তাহলে মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে না। এটার আরেকটা অঙ্ক আছে যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে বলছে যে একটা কনফাইন্ড রিজন তার রেঞ্জ দেওয়া আছে 0.1 ন্যানোমিটার, which is typical dimension of an electron. What will be the uncertainty in the momentum and its kinetic energy? তাহলে আনসার্টেন এবং কিনেটিক এনার্জি বের করতে, আনসার্টেন বললেই তোমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল ইউজ করবা। মানে প্রিন্সিপাল ইউজ করার মাধ্যমে আমরা ডেল পি এক্স বের করলাম, তারপর হলো গিয়ে তোমার ডেল ভি বের করলাম, এবং আলটিমেটলি তোমার কি আসছে কে ই মানে কিনেটিক এনার্জি পটেনশিয়াল, সেটা আমরা এখান থেকে বের করতে পারছি। আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা দেখে নিও 3.11। ডাবল স্পিড এক্সপেরিমেন্ট লাগবে না, ওয়েভ ফাংশনটা আমরা আজকে দেখবো। দ্য কোয়ান্টিটি উইথ হুইচ কোয়ান্টাম মেকানিক্স ইজ কনসার্নড ইজ দ্য ওয়েভ। ওয়েভ একটা খুব গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি ওয়েভ কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে। ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুভিং পার্টিকেল, মুভিং পার্টিকেল যেভাবে যায় ওয়েভ সেভাবে মুভ করতে থাকে। ডেল সাই স্কয়ার বা অ্যাবসলিউট সাই স্কয়ার বলতে বোঝায় বেসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটি, যেটার ফর্মুলাটা হচ্ছে সাই ইনটু সাই কনজুগেট, সাই ইনটু সাই কনজুগেট, এটা এর ফর্মুলা। The psi is the probability amplitude. The psi equals to a plus ib এবং psi star হবে a minus ib. The psi whole square equals to a minus ib plus a plus ib whole square. So এটা আসছে psi এর ভ্যালু, হ্যাঁ, যেটাকে বলছি আমরা probability density function। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে কি নরমালাইজেশন। নরমালাইজেশন বলতে বোঝাচ্ছে যদি ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যদি আমি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা 1 পাবো, মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন একটাই সম্ভাব্যতা আছে ইলেকট্রন স্টেট করার। এটা আমরা জানি প্রবাবিলিটি থেকে, যে প্রবাবিলিটি সবসময় 0 আর 1 এর মধ্যে কাজ করে থাকে। ঠিক আছে, a wave function that obeys this equation is said to be normalized। এই wave ফাংশনটা এই নরমালাইজেশন ফাংশনের কাজ করে থাকে। প্রপার্টিজ অফ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনের চারটা প্রপার্টিজ আছে। একটা হচ্ছে ফাইনাইট এভরিওয়্যার, একটা সিঙ্গেল ভ্যালুড, একটা কন্টিনিউয়াস এন্ড হ্যাভিং এ কন্টিনিউয়াস ফার্স্ট টাইম ডেরিভেটিভ ইকুয়েশন, অ্যানাদার ওয়ান ইজ নরমালাইজেশন। ঠিক আছে, নরমালাইজেশন করার জন্য যেটা প্রয়োজন হয়ে থাকে, এই চারটা পয়েন্ট হলো গিয়ে প্রপার্টিজ অফ ওয়েভ ফাংশন অফ প্রপার্টিজ অফ ওয়েভ ফাংশন অফ কি শ্রোডিঙ্গার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশনের ক্ষেত্রে থাকে শ্রোডিঙ্গার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট যদি আমরা বলি, তাহলে আমরা জানি সাই এক্স কমা টি হলো এখন এন টি এর সমান সমান যদি 0 বসে দেই, তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে সাই এর একটা সলিউশন পেলাম আমরা এরকম। এখন মনে করি এই সলিউশন, এটা সলিউশন হলো ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার সাই। তাহলে আমরা যদি সাই এর ভ্যালুগুলো বসাই দিই এখানে, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করার মাধ্যমে ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার সাই টুয়াইস এম বাই এক্স নট ই মাইনাস ভি ইনটু সাই, এটা আসছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন এ ওয়ান ডাইমেনশনাল ফর্ম। থ্রি ডাইমেনশনাল ফর্ম আছে, এখানে এক্স এর জায়গায় এক্স ওয়াই এক্স এর এই 3 ডাইমেনশনাল ফর্মে আসবে, ফর্মুলা একই রকম থাকবে, বা 2 মি নট ডিভাইডেড বাই h কাট 1 বাই e মাইনাস v সাই। ঠিক আছে, তার মানে ইটা কি, এটা হচ্ছে তোমার এটাকে আরেকভাবে লেখা যেতে পারে ডেল এক্স স্কয়ার টুয়াইস এম বাই h কাট, এটা হচ্ছে তোমার আরেকটা ডিফারেনশিয়াল ফর্ম অফ শ্রোডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। ঠিক আছে, আর এখানে যে যে পার্টিকেল গুলো আমরা রাখতে পারি বা যে যে পার্টিকেল গুলো আমরা প্লটিং করতে পারি, যেমন ই এবং ভি এর ভ্যালু যেটা আছে, এ এবং ভি এর ভ্যালুটা অবশ্যই অবশ্যই এর ভ্যালু ভি এর ভ্যালু থেকে অনেক অনেক গুণ বেশি হবে। ঠিক আছে, তো আজকে আমরা এটুকু পর্যন্ত থাকি, এটুকু পর্যন্ত দেখি টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনে আমরা আজকে আর যাব না। হ্যাঁ, আজকে এটুকু পর্যন্তই থাকি আমরা। তো এটুকু বুঝতে কারো সমস্যা আছে? কথা কি বোঝা গেছে আমার? তো আমরা টাইম ডিপেন্ডেন্টের ইন্ডিপেন্ডেন্টই থাকি, ডিপেন্ডেন্ট নেক্সট ক্লাসে আমরা যাব। তো এখানে ডেরিভেশন কিছু আছে, ডেরিভেশন গুলো দেখবা, ডেরিভেশন গুলো কিভাবে আসছে। যেমন ধরো এই যে এখানে টাইম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফাংশন কিভাবে আসছে, নরমালাইজেশন কাকে বলা হয়, থেকে মাঝে মাঝে দুই একটা থিওরি দেওয়া থাকে যেটা অ্যানসার হতে পারে, যেমন নন এক্সিস্টেন্ট অফ ইলেকট্রন ইন নিউক্লিয়াস কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, আর কম্পটন এফেক্ট যেটা মানা করছে সেগুলো বাদ।
আমাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে জাস্ট ছবি সহ এই জাস্ট এই কোয়েশ্চেন গুলা লিখতে পারো কিনা সেটাই দেখবে। বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, হাত তুলছো কেউ? বলবা নাকি আগের হাত তোলাই? ওকে, যদি না থাকে তাহলে আমি যেটা বলতেছিলাম যে তোমাদের ইয়াটা দিয়ে দিছি আমি, সেই অনুযায়ী ইয়া করে নাও। দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্সের এটা? হুম। ঠিক আছে, তাহলে আজকে একটু কি কোনো কোয়েশ্চেন আছে কারো?